সন্ময়দা, 1 টাকায় বিতর্কিত জমি দেওয়া হলো, স্ট্রেট প্রশ্ন একটা করি আমি। এক হচ্ছে, আদৌ শিল্প করার ইচ্ছে ছিল? যদি শিল্প করার ইচ্ছে থাকতো, বা যদি সৌরভ গাঙ্গুলিরও শিল্পপতি হওয়ার ইচ্ছে থাকতো এ রাজ্যে, তাহলে এরকম বিতর্কিত জমি কেন? দেখুন স্বর্ণালী, আমি প্রথমেই বলি যে সৌরভ গাঙ্গুলি নামটার সঙ্গে বাঙালির একটা আবেগ জড়িত আছে, অস্বীকার করবো না। সমস্ত মানুষ, রং, ধর্ম, বর্ণ, পলিটিক্যাল বায়াসনেস, সমস্ত কিছুর ঊর্ধ্বে ওই লর্ডসের ব্যালকনি থেকে যে জার্সিটা উড়িয়েছিলেন, সেই ঔদ্ধত্যটা বাঙালি কিন্তু একটা অহংকার হিসেবে নিয়ে নিয়েছে। সেই সৌরভ গাঙ্গুলি নামটাকেও ব্যবহার করলেন মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর রাজনৈতিক ইগো, তার রাজনৈতিক অপদার্থতা, প্রশাসনিক অপদার্থতাটাকে কভার আপ করার জন্য। এটা বোধহয় পরিষ্কারভাবে অর্থহীন ভাষায় বলা দরকার, 1 নম্বর। দ্বিতীয়, আজকে যে তথ্য নিয়ে আপনারা আলোচনা করছেন, আপনি যেটা দিয়ে এক্ষুনি শুরু করলেন, সেটা হচ্ছে আজকেও দুজন ধরা পড়েছে। তো বাংলার ইকোনমি, বাংলার শিল্পর কথা বলতে গেলে, আচ্ছা বলুন তো, যে যখন আমি একটা কোনো টাকা ইনভেস্ট করি তার তো একটা রিটার্ন পাই। আমি শিল্পে টাকা ইনভেস্ট করব, তার একটা রিটার্ন পাবো। আজকেই আপনারাই দেখিয়েছেন যে জ্যোতিপ্রিয় মল্লিক মাসে 10 লাখ টাকা সুদ পেতেন। ঠিক। একজন কত বড় শিল্পপতি না হলে 10 লাখ টাকা মাসে, বছরে নয়, 10 লাখ টাকা, আমি কত লাখ টাকা, কত কোটি টাকা ইনভেস্টমেন্ট করলে 10 লাখ টাকা মাসে ইনভেস্টমেন্ট, মাসে সুদ। আজকেই এক্সপোজড হয়েছে, আজকে ইডি আদালতে সমস্ত রিপোর্টটা জমা দিয়েছে। এক। দ্বিতীয়ত, 4টে চাল কলের মাধ্যমে 45 কোটি টাকা আত্মসাৎ করা হয়েছে। এবং শুধু তাই নয়, বাকি আপনি বারিক বিশ্বাসের কথাটাও এখানে উল্লেখ করা দরকার, যে বারিক বিশ্বাসের বাড়ির তলা থেকে মার্সিডিজ বেঞ্জ ফরচুনা গাড়ি পাওয়া গেছে, এবং দুবাইয়ে তার প্রপার্টি, দুবাইয়ে তার টাকা পাওয়া গেছে। এটাই তো শিল্প বাংলার। আপনি তাহলে বলছেন, তাহলে আমি সূত্রের খবর একটু বাড়িয়ে বলে দিই। দুবাইয়ে নাকি 2খানা বড় প্রপার্টি তিনি নাকি এ রাজ্যের এক বড় রাজনীতিক একটা পলিটিশিয়ানকে লিখে দিয়েছেন, বাস এমনি দান করে দিয়েছেন। আমি আপনাকে স্বর্ণালী দায়িত্ব নিয়ে বলছি, যত কাণ্ড কাঠমান্ডুতে আমরা পড়ে বড় হয়েছি, তো এখন যত কাণ্ড দুবাইতে। আপনি দেখুন, যে কোনো রাজনীতিবিদ, আমি নৈহাটির একজন পাতি প্রমোটার, সে দুবাইয়ে প্রপার্টি কিনে বসে আছে। কিভাবে কিনছে? এবং তিনি কোন একজন প্রভাবশালী নেতা দুবাইয়ে যাওয়ার আগে, সেই নৈহাটির খুব প্রভাবশালী নেতা, তিনি আগে দুবাই চলে যান তার 15 দিন আগে, তার অ্যারেঞ্জমেন্টগুলো দেখার জন্য। ইনভেস্টিগেট করুন, সমস্ত লতায় পাতায় জড়িত। এই যে দুবাইয়ে এই বারিক বিশ্বাস দুবাইয়ে প্রপার্টি কিনেছে, আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি, বারিক বিশ্বাসকে আজ থেকে প্রায় 5-6 বছর আগে সিবিআই যখন তন্ন করে খুঁজছে, আপনার মনে আছে? সেই বারিক বিশ্বাসকে জ্যোতিপ্রিয় মল্লিক সিআইডির হাতে তুলে দিলেন। আচ্ছা, জ্যোতিপ্রিয় মল্লিকের ক্ষমতা আছে সিআইডির হাতে তুলে দেওয়ার? সিআইডিকে যখন আপনি বারিক বিশ্বাসকে কেন তোলা হয়েছিল এই কারণে, তাকে প্রোটেকশনে রাখার জন্য, সিবিআই যাতে ধরতে না পারে। এবার প্রশ্নটা হচ্ছে, জ্যোতিপ্রিয় মল্লিকের কথা তো এবার জ্যোতিপ্রিয় মল্লিকের কথা তো সিআইডি ধরবে না। নবান্ন কিংবা কালীঘাট কিংবা ক্যামাক স্ট্রিটের নির্দেশে তার মানে প্রোটেকশনটা দেওয়া হয়েছিল এই বারিক বিশ্বাসকে। সেই বারিক বিশ্বাসের এখন দুবাইয়ে প্রপার্টি পাওয়া যাচ্ছে, তার বাড়ির তলায় গাড়ি পাওয়া যাচ্ছে, 2টো গাড়ি আইডেন্টিফাইড হয়েছে, মার্সিডিজ বেঞ্জ ফরচুনা। আপনি কখন মার্সিডিজ চড়েন, কখন ফরচুনা চড়েন? যখন হাজার হাজার কোটি টাকার আপনি মালিক থাকেন। এই যে বিশ্বজিৎ দাস, শঙ্কর আড্ড, জ্যোতিপ্রিয় মল্লিক, বাকিবুর রহমান, একটার পর একটা নাম যে ইনভেডেড হচ্ছে। আমরা একটা সময় লালু প্রসাদ যাদবকে পশু খাদ্য কেলেঙ্কারি নিয়ে চিৎকার করে বলতাম, মনে আছে? এরা তো মানুষের খাবার চুরি করেছে, এবং মানুষের খাবার চুরি করে দুবাইয়ে টাকা জমিয়েছে। নকল চাল, এই শিল্প করে সৌরভের দিকে চেঁচিয়ে তাকিয়ে রয়েছে। এটাই তো আসল শিল্পপতি। আসল শিল্পপতি কারা? দেখুন কি অসম্ভব অদম্য উৎসাহে চীন থেকে নকল মেশিন এসেছে, যেখানে নকল চাল তৈরি হয়। যে চাল আমি সে জানি না, কদিন আগে মার্কেটে শুনছিলাম, অনেক সময় লোকে বলে ডিম নাকি ফলস, প্লাস্টিকের ডিম, প্লাস্টিকের চাল, এটাই সেগুলো তৈরি করে। একের রেশনে চাল ডাল হকের, সেটাও চুরি করছি, আবার ফলস চাল, প্লাস্টিকের চাল রেশনে মিশিয়ে দিচ্ছি। এত বড় বড় শিল্পপতি রয়েছে। প্রণালী, কি জানো তো, এই চালগুলোকে যারা, মানে এই মিথ্যে চাল, ভেজাল চাল, মানে প্লাস্টিকের চাল যারা তৈরি করছে, তারা তৃণমূল হতে পারে। যারা ওগুলোকে বাজারে নিয়ে যাচ্ছে, বিক্রি করছে, তারা তৃণমূল হতে পারে। কিন্তু যে বাবা, যে মা বাজার থেকে ওই চালটাকে কিনে নিজের সন্তানকে খাওয়াচ্ছেন, ঘটনাচক্রে তিনিও কিন্তু তৃণমূল হতে পারেন, সিপিএম, কংগ্রেস, বিজেপি হওয়ার পাশাপাশি। বাংলার মানুষকে বলবো, একবার ভেবে দেখবেন, তৃণমূলকে ভোট দেওয়ার বিনিময়ে তৃণমূল এমন একটা সিস্টেমে আপনাকে বন্দি করেছে, যেখানে আপনি বাপ মা হয়ে নিজের সন্তানের, নিজে হাতে করে নিজের সন্তানের মুখে ক্যান্সার তুলে দিচ্ছেন, নিজের সন্তানকে ক্যান্সার খাওয়াচ্ছেন। আপনি আপনার সন্তানের মৃত্যুর কারণ হচ্ছেন বাপ মা হয়ে, কেননা তৃণমূল এমন একটা রাজনীতি এবং দুর্নীতির একটা সিন্ডিকেটে আপনাকে বন্দি করেছে।
এই যে তুমি শুরুর সময় বলছিলে না বা মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা বাইট দেখাচ্ছিলে এই চপ কাটলেট ঘুগনি বিক্রি করা, দেখো এই কথাটা আমরা বারবার বলেছি, আবারও বলছি, চপ কাটলেট ঘুগনি বিক্রি করাকে আমরা কোনো খারাপ কাজ মনে করি না। চুরি করার থেকে চপ কাটলেট বিক্রি করা ভালো। মুশকিল হচ্ছে সাধারণ ঘরের ছেলেমেয়েরা চপ কাটলেট ঘুগনি বিক্রি করবে, মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো বেআইনি বালি আর কয়লা বিক্রি করবে। আর তারপরে সমস্যা হচ্ছে এই যে চপ কাটলেট নিয়েও মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা শুনে যদি বাংলার একটি বেকার ছেলে কি বেকার মেয়ে চপ কাটলেট নিয়ে পুজোর প্যান্ডেলের বাইরে বিক্রি করতে বসে, রাস্তায় ফুটপাতে বিক্রি করতে বসে, মমতা বন্দ্যোপাধ্যায় তারপর আবার তাকে বুলডোজার পাঠিয়ে সেই দোকানকে হকার উচ্ছেদের নামে তুলে দেবেন। এইটা হচ্ছে পশ্চিমবাংলার বাস্তবতা। এখন এটা না বিরাট সৌরভ গাঙ্গুলি ভক্ত হয়েছে তৃণমূল কংগ্রেস। এইটাকে নিয়েও যখন কালকে থেকে কথা হচ্ছে দেখছি ওরা এটাকে নিয়ে প্রশ্ন উঠলে বলছে আমরা বাংলার এত বড় আইকন, সত্যি কথা, ভারতের বাংলার বিরাট আইকন সৌরভ গাঙ্গুলি, এটা সন্ময়দা বললেন অ্যাবসলিউটলি সঠিক কথা। আমরা সবাই, আমি তো যে জেনারেশনে বড় হয়েছি, আমরা 96 সালে, আমার বয়স ছিল 9 বছর 10 বছর, আমি তো সৌরভ গাঙ্গুলিকে দেখে আইকনাইজ করে বড় হয়েছি। কিন্তু মুশকিলটা কী হচ্ছে, এই যে এরা এখন বিরাট সৌরভ ভক্ত হয়েছে না, তোমাদের মনে থাকবে 2011 সালে যখন ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া পশ্চিমবাংলা ইলেকশনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে সৌরভ গাঙ্গুলিকে মনোনীত করেছিল, তখন সৌরভ গাঙ্গুলি একেবারে ওনার খ্যাতির মধ্যে গগনে, তখন ওনাকে মনোনীত করেছিল। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার কাছে চিঠি লিখে আপত্তি করে সৌরভ গাঙ্গুলির নাম বাদ দেওয়ানো হয়েছিল এই বলে যে সৌরভ গাঙ্গুলি সিপিএমের লোক, বুদ্ধ ভট্টাচার্য, অশোক ভট্টাচার্যের সঙ্গে ওর ভালো সম্পর্ক, ওর বিয়েতে জ্যোতি বসু গেছিল, মানে চিন্তা করো একটা লোকের বিয়েতে জ্যোতি বসু গেছে, এটা তার অপরাধ। ওর বিয়েতে জ্যোতি বসু গেছিল, বুদ্ধদেব ভট্টাচার্য, অশোক ভট্টাচার্যের সঙ্গে সম্পর্ক ভালো, ও নিরপেক্ষ নয়, ওকে রাখা যাবে না, এবং ইলেকশন কমিশন বাদ দিয়েছিল সৌরভ গাঙ্গুলিকে। তোমাদের একটা উদাহরণ, এখন বাংলার যিনি ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস, সৌরভ গাঙ্গুলি যখন নাইট রাইডার্স থেকে বাদ পড়লো, তখন ওনার যে ক্লাব সুরুচি সংঘ আলিপুরে, গোটা আলিপুর জুড়ে পোস্টার লাগিয়েছিল, দাদা থেকে দাদু ভাই তবু ক্রিকেট খেলা চাই। সৌরভ গাঙ্গুলিকে নিয়ে ব্যঙ্গ করে পোস্টার লাগিয়েছিল। যখন কলকাতা নাইট রাইডার্স 2012 ততদিনে সৌরভ গাঙ্গুলি রিটায়ার করে গেছে, সরিয়ে দেওয়া হয়েছে। তারপরে যখন 2012 আইপিএল জিতলো নাইট রাইডার্স, তৃণমূলের নেতা কুণাল ঘোষ এখন যে কাগজের মাথায় বসে আছে, সেই সময়ও ছিল, মাঝখানে কদিন জেলে ধর্মকর্ম করতে গেছিল, সেই কাগজের প্রথম পাতায় নাইট রাইডার্সের জেতার খবরটা শুরু হয়েছিল এই বলে যে নাইট রাইডার্সে এখন আর নেই সিপিএমের ছোঁয়া লাগা সৌরভ গাঙ্গুলির স্পর্শ। এই তারপরে সেই কুণাল ঘোষের সেই খবরের কাগজের অফিস সৌরভ ভক্তরা ঘেরাও করেছিল, মারধর খেত, আরেকটু হলে চত্থাপড়া খেত, অফিসের বাইরে এসে হাত জোর করে ক্ষমা চেয়ে ব্যাপারটাকে মিটিয়েছিল। না, কিন্তু শতভাগ আমি একটা প্রশ্ন করব আপনাকে, মানে সৌরভ ভক্ত এরা হচ্ছে এখন বিরাট সৌরভ ভক্ত হয়েছে। না, সে তো আপনারও সৌরভ ভক্ত ছিলেন এক সময়তে, মানে সৌরভের সঙ্গে তো বাম জমানা তো ভালো সম্পর্ক ছিল, এখনো ভালো সম্পর্ক রয়েছে, কিন্তু তার মানে এই না যে মানুষের জমি সৌরভ গাঙ্গুলিকে 1 টাকায় দিয়ে দেওয়া হবে। স্বর্ণালী, বুদ্ধদেব ভট্টাচার্যকে এরা টাটার দালাল বলেছিল, নিরুপম সেনকে টাটার দালাল বলেছিল সিঙ্গুরের যে জমির জন্য, সেই জমি বাজার চলতি দামের থেকে বেশি দামে টাটাকে কেনা হয়েছিল, এবং ভারতের ইতিহাসে কোনোদিন দেওয়া হয়নি এমন কম্পেনসেশন প্যাকেজ সেখানকার যারা জমির মালিক তারা পেয়েছিলেন। তারপরে বুদ্ধদেব ভট্টাচার্য, নিরুপম সেন হয়ে গেলেন টাটার দালাল, আর সৌরভ গাঙ্গুলিকে 1 টাকায় 350 কত একর না কত 350 একর জমি দিয়ে ইনি হয়ে গেলেন বিরাট জগদ্ধাত্রী। কি মুশকিল জানো তো স্বর্ণালী, বামপন্থীরাও 1 টাকায় জমি দিয়েছে, বামফ্রন্ট সরকারও দিয়েছে, দুটো ক্ষেত্রে, এক স্কুল করতে, 2 হাসপাতালের জন্য। এবং জেনে রাখো এইটাও, যতগুলো স্কুল এবং হাসপাতাল এখনো বাইপাসের ধারে, তুমি মুকুন্দপুর থেকে শুরু করে যে কলকাতা শহরেই ধরো, যে পরপর যে প্রাইভেট নার্সিংহোমগুলো রয়েছে যেখানে কিনা 1 টাকায় বামফ্রন্ট জমি দিয়েছিল, প্রত্যেককে লিখিত চুক্তি পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গে সই করতে হয়েছিল। তোমরা জাস্ট এই কথাটা শোনো, এটা খুব ইম্পর্টেন্ট বিষয়, যে আমরা আমাদের হাসপাতালের বেডের 1% 10% না 20% কিছু একটা ফ্রি বেড হিসেবে সেখানে গরিব মানুষের চিকিৎসার জন্য রাখবো। চুক্তিটা কিন্তু তাদের বামফ্রন্টের সঙ্গে নয়, পশ্চিমবঙ্গ সরকারের সাথে। মমতা বন্দ্যোপাধ্যায় আজকে মুখ্যমন্ত্রী, আজকে আর বুদ্ধদেব ভট্টাচার্য মুখ্যমন্ত্রী নন, একই চুক্তিতে তারা কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের কাছে এখনো বাঁধা। আজকে বামফ্রন্ট চলে যাওয়ার পরে আর একটা প্রাইভেট হাসপাতালে কেন একজন গরিব মানুষও সেই ফ্রি বেডে চিকিৎসা করতে পারে না? একটা প্রাইভেট স্কুল যেগুলো বামফ্রন্ট এই কন্ডিশনেই দিয়েছিল যে এখানে 10% সিট রিজার্ভ থাকবে গরিব ঘরের ছেলে মেয়েদের বিনা পয়সায় পড়াশোনা করার জন্য, সেই স্কুলের দরজার বাইরে একটা গরিব পরিবারের ছেলে মেয়ে চা বিস্কুট বিক্রি করবে, কিন্তু স্কুলের ভেতর বেঞ্চে গিয়ে বসতে পারবে না। কেন? কারণটা বলো তো। আর আজকে যে জমি দিচ্ছেন প্রয়াগের জমি, স্বর্ণালী, এই জমিগুলো কাদের? চিটফান্ডের এই জমিগুলোকে কেন বাজেয়াপ্ত করা হয়েছিল? প্রশ্ন খালি প্রয়াগ নয়, প্রয়াগ হতে পারে, তার সারদা হতে পারে, রোজভ্যালি হতে পারে, চিটফান্ডের জমি, চিটফান্ডের মালিকের বাড়ি, গাড়ি, তার ব্যাংকের সোনার বিস্কুট থেকে শুরু করে তার দরকার হলে পরনের জামা কাপড় বাজেয়াপ্ত করা হয়েছিল একমাত্র একটা কারণে, ওগুলোকে নিলাম করে যাদের টাকা ওখানে আটকে আছে তাদের টাকা ফেরত দেওয়া হবে। এছাড়া বলা হয়েছিল প্রয়াগের ক্ষেত্রে দরকার হলে ওই জমি নিলাম করা হোক, যে কোনো, এটা খালি প্রয়াগ বলে না, বেচে ওদের টাকা ফেরত দেওয়া হবে, যে কোনো জমি। আমি কয়েকটা প্রশ্ন, প্রয়াগের যাদের টাকা আটকে আছে তারা জমিটা ফেরত পেল না, আজকে 12 বছর পরে সেই জমি 1 টাকা মমতা বন্দ্যোপাধ্যায় সৌরভ গাঙ্গুলিকে দিচ্ছেন, অভিজিৎ
গাঙ্গুলিকে দিচ্ছেন সেটা প্রশ্ন না, আর যদি আমাকেও দিতেন, যদি তোমাকেও দিতেন, কেন জমিটা তুমি আমি পাবো, কেন ওই জমিটা নিলাম করে প্রয়াগের যারা ইনভেস্টর তারা কেন ফেরত পাবেন না টাকাটা? আমি এই জায়গা থেকে আসি।